হাজী সেলিম পুত্র ইরফানকেও রিমান্ডে চাইছে পুলিশ। রিফাত হত্যা 11 কিশোর আসামির বিভিন্ন মেয়াদে সাজা। মামলা ও বদলিতে যেন প্রকল্প বাধাগ্রস্ত না হয় প্রধানমন্ত্রী। পিকে হালদারকে ফিরিয়ে আনতে আইনি ব্যবস্থা নেবে দুদক। এবং করোনায় দেশে আরো 20 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1335। দেখছেন এটিএন নিউজ। সন্ধ্যা 6টা নিউজ আওয়ারে আপনাদের সাথে আছি আমি জান্নাতুন নাহার জাকিয়া। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের মামলায় হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে 7 দিনের রিমান্ড নেওয়ার আবেদন করেছে পুলিশ। কাল রিমান্ড শুনানি হতে পারে। 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে ইরফানের সহযোগী দীপুকে। মঙ্গলবার ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন, মামলা দ্রুত তদন্ত হবে। তদন্তভার যেতে পারে গোয়েন্দা পুলিশের হাতে। ঘটনা রোববারের রাজধানীর কলাবাগান ক্রসিংয়ে কাউন্সিলর ইরফান সেলিম ও তার সঙ্গীদের হাতে মারধরের শিকার হন নৌবাহিনী কর্মকর্তা ওয়াসিফ আহমেদ। এই ঘটনায় ধানমন্ডি থানায় করা মামলায় ইরফান সেলিম, তার দেহরক্ষী জাহিদ ও গাড়ি চালক মিজানুর গ্রেপ্তার হন। অপর আসামি সংসদ সদস্য হাজী সেলিমের প্রোটোকল কর্মকর্তা এবি সিদ্দিক দীপুকে মঙ্গলবার ভোরে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয়। আসামি গ্রেপ্তার করা শেষ, দ্রুত তদন্ত শেষ করে আমরা বিচারের জন্য আদালতে সোপর্দ করবো। এটি আমরা ডকেটটা ডেকে আমরা দেখে প্রয়োজন মনে করলে এটি ডিবিতে নিয়ে আসা হবে। র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবন এবং অকিটকি ব্যবহারের দায়ে সোমবার ঢাকা দক্ষিণ সিটির 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইরফান সেলিমকে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়। আইন অনুযায়ী কোনো কাউন্সিলরের সাজা হলে পদ থাকে না, তাই সাময়িক বরখাস্ত হচ্ছেন ইরফান সেলিম। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। আইন অনুযায়ী তাকে আজকেই আমরা বরখাস্ত করব, সাময়িকভাবে বরখাস্ত করব। কোর্টেরও আইনগত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার আছে এবং আমরা কোর্টের যে সমস্ত সিদ্ধান্ত সেগুলোকে আমরা আমলে নেব। পিতা পুত্রের বিলাসবহুল বাড়িতে অভিযান চালিয়ে এরই মধ্যে অবৈধ অস্ত্র, 7-8 লিটার মদ, 38টি উচ্চ ক্ষমতা সম্পন্ন অকিটকি ও মোবাইল উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র ও মাদক আইনের মামলার প্রস্তুতি শেষ পর্যায়ে বলে র্যাব 3-এর পক্ষ থেকে জানানো হয়েছে। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। এবারে রিফাত হত্যা মামলার বিষয়ে আলোচিত বরগুনা রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক 14 আসামির মধ্যে 6 জনকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া 4 জনকে 5 বছর এবং 1 জনকে 3 বছরের সাজা দেওয়া হয়েছে। বাকি 3 জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। দুপুরে বরগুনা জেলা নারী ও শিশু আদালতের বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান এর রায় দেন। 10 বছরের দণ্ডপ্রাপ্ত 6 আসামি হল রাশেদুল হাসান রিশান ফরাজি, রাকিবুল হাসান রিফাত হাওলাদার, আবু আবদুল্লাহ রায়হান, অলিউল্লাহ অলি, মোহাম্মদ নাইম ও তানভীর হোসেন। 5 বছর করে সাজা দেওয়া হয়েছে জয়চন্দ্র সরকার চন্দন, নাজমুল হাসান, রাকিবুল হাসান, নিয়ামত ও মোহাম্মদ সায়েদ মারুফ বিল্লাহ মহিবুল্লাহকে। 3 বছরের সাজা পেয়েছে প্রিন্স মোল্লা। সকাল 9টার দিকে বরগুনা জেলা কারাগার থেকে আদালতে নেওয়া হয় মামলার 6 আসামিকে। গত বছরের 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত হত্যাকাণ্ড ঘটে। ওই বছরে 1 সেপ্টেম্বর 24 জনকে অভিযুক্ত করে প্রাপ্ত ও অপ্রাপ্ত বয়স্ক দুভাগে ভাগ করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক 10 জন এবং অপ্রাপ্ত বয়স্ক 14 জনকে আসামি করা হয়। গত 8 জানুয়ারি রিফাত হত্যা মামলার অপ্রাপ্ত বয়স্ক 14 আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনার শিশু আদালত। এরপর 13 জানুয়ারি থেকে তাদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রকাশ্য দিবলোকে একটা ছেলেকে কলেজের পাশে আপনারা প্রকাশ্যভাবে খুন করেছে এবং সেখানে সেটা ভিডিও হয়েছে, ভাইরাল হয়েছে, তদন্ত হয়েছে। তারপরে যে সাক্ষী প্রমাণ আসছে তাদের বিরুদ্ধে, তাতে বিজ্ঞ আদালতের রায় আমরা রাষ্ট্রপক্ষ মনে করি সঠিকভাবেই করা। আদালত তার অবজারভেশনে বলেছে যে পারিবারিক শিক্ষা, নৈতিক শিক্ষা এবং মৌলিক শিক্ষার অভাবে আজকের আমাদের এই কিশোর অপরাধের সাথে জড়িত হয়েছে এবং তাদেরকে যদি
সর্বোচ্চ শাস্তি দেওয়া না হয় তাহলে দেশে কিশোর অপরাধীর সংখ্যা বৃদ্ধি পাবে এবং কিশোর গ্যাংয়ের সংখ্যা বৃদ্ধি পাবে। মামলা এবং কর্মকর্তাদের বদলির কারণে যেন প্রকল্প বাস্তবায়ন বাধাগ্রস্ত না হয় এমন নির্দেশ প্রধানমন্ত্রীর। সকালে আগারগাঁওয়ের এনএসসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে এমন 5 দফা নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানাচ্ছেন গোলাম কাদের রবু। গণভবন থেকে একনেক বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে অনুমোদন হলো 3টি প্রকল্প, যার মধ্যে নোয়াখালীর সোনাপুর থেকে ফেনীর সোনাগাজী সড়ক উন্নয়ন প্রকল্প, আরেকটি টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ সংশোধিত প্রকল্প। আর নতুন প্রকল্পটি হচ্ছে ঢাকা উত্তর সিটির ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন। সব মিলে 3 প্রকল্পে খরচ 5,189 কোটি টাকা। পরে প্রকল্পের এসব বিষয় তুলে ধরেন পরিকল্পনা সচিব, ব্যাখ্যা করলেন এলেঙ্গা থেকে রংপুর মহাসড়ক উন্নয়ন প্রকল্পের খরচ বাড়ার কারণও। একমাত্র রাস্তা বাংলাদেশে যেখানে একটা স্লো মুভিং ভেহিকলের জন্য একটা সাইড লেন আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। এবং এইরকম ধরনের বড় রাস্তা যেটা আমাদেরকে আন্তর্দেশীয় অনেকটা আন্তঃজেলা তো বটে, যোগাযোগের বিষয়ে আমাদেরকে সাহায্য করছে। প্রকল্প বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশনার কথাও জানালেন পরিকল্পনা সচিব। এসব নির্দেশনার মধ্যে আছে মামলা আর বদলিতে প্রকল্প বাস্তবায়ন বাধাগ্রস্ত না হওয়া, রাস্তা নির্মাণে বিল, হাওর ও জলাশয় রক্ষা, পানি চলাচলে সমস্যা না করা এবং সিটি কর্পোরেশনগুলোর সক্ষমতা বাড়ানো। নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী যাতে এই বদলির কারণে প্রকল্প বাস্তবায়নে কোনো গ্যাপ না হয়, তার জন্য যারা থাকবেন এবং যারা নতুন আসবেন তাদের যেন একটা ওরিয়েন্টেশন করে এই বিষয়ে তাদেরকে অবহিত করা হয় এবং কোনো গ্যাপ তৈরি না হয়। প্রকল্পে দেখা যায় কোনো মামলার কারণে প্রকল্প বিলম্বিত হয়ে যায়, যে এই মামলা যখনই হবে তখনই যেন উদ্যোগী মন্ত্রণালয় সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করে। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান অসুস্থ থাকায় সাংবাদিকদের এসব বিষয়ে ব্রিফ করেন পরিকল্পনা সচিব। করে আপনাদের নিউজ এলিমেন্ট আছে ইন্টারেস্ট। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা। পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনতে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেছেন, আদালতের আদেশ অনুযায়ী কাজ হবে। তাহিদ সরব জানাচ্ছেন বিস্তারিত। হাজার কোটি টাকা আত্মসাৎ করে কানাডায় পাড়ি জমেছেন প্রশান্ত কুমার বা পিকে হালদার। তিনি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড সহ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের মালিক। আর এসবকে সামনে রেখেই তার টাকা আত্মসাৎ। এ ব্যাপারে গত বছরের জানুয়ারিতে মামলা করে দুদক। সেখানে তার বিরুদ্ধে 300 কোটি টাকা আত্মসাতের প্রমাণ দেখানো হয়। সে মামলায় গ্রেফতারি পরোয়ানা নিয়েই পলাতক রয়েছেন তিনি। এরই মধ্যে গ্রেফতার ছাড়াই পুলিশি নিরাপত্তার আর্জি জানানো হয় পিকে হালদারের পক্ষ থেকে। তবে বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ তাকে দেশে ফেরা মাত্রই গ্রেফতারের নির্দেশ দেন। কানাডা থেকে আর ফেরেননি হালদার। সে বলছে, আমি অনারেবল হাইকোর্ট ডিভিশনের কোনো আদেশ লিখিতভাবে পাইনি। হোয়ার ইউ? তুমি কে? আদেশ তুমি পক্ষ? এই মামলায় তুমি পক্ষ? তুমি তো পক্ষ না। ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্সিং তোমাকে আসার জন্য অনুমতি চেয়েছে, তোমার কাছে আদালতের আদেশ লিখিত অফিসিয়াল অর্ডার যাবে, তুমি এটা এক্সপেক্ট করো কিভাবে? এটা অডাসিটি। দুদক বলছে তারা আইনি ব্যবস্থা নিচ্ছেন। অনুসন্ধানের প্রয়োজনে যাদের যাদের দেখা হচ্ছে, কিছু বাকি ছিল তাদেরকে রাখা হবে। আইনি কাঠামোর মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা আমরা ব্যবস্থা গ্রহণ করবো। ইন্টারপোলের মাধ্যমে হতে পারে, ইন্টার গভর্নমেন্টের মাধ্যমে হতে পারে, তাকে দেশে ফিরিয়ে আনার একটা প্রক্রিয়া করব। সম্প্রতি পিকে হালদারের মা ও ভাই সহ 83 জনের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে দুদক। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। এদিকে সুনামগঞ্জে তাহিরপুর থানার সাবেক ওসি নন্দন কান্তি ধরের অবৈধ সম্পদের খোঁজে রেকর্ডপত্র পর্যালোচনা করছে দুদক। তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত কোটি কোটি টাকা থাকার অভিযোগ রয়েছে। তাহিদ সৌরভের আরও একটি রিপোর্ট। এ ধরনের মিউজিক ভিডিও করে 2018 সালে আলোচিত সমালোচিত হয়েছিলেন সুনামগঞ্জের তাহিরপুর থানার সাবেক ওসি নন্দনকান্তি ধর। অভিযোগ আছে 2017 সালে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব নেওয়ার পর থেকেই তার জীবনে যুক্ত হয় ভিন্ন মাত্রা। গত বছরের শেষের দিকে দুদকে একটি অভিযোগ আসে এই ওসির আয়েশি জীবন নিয়ে।
যেখানে বলা হয় একদিনই তার আয় কয়েক লাখ টাকা। স্থানীয় এক নেতার আশীর্বাদ ছিল তার। জানা গেছে দুর্নীতির অভিযোগে কারাগারে থাকা বরখাস্ত ডিএজি মিজানেরও ঘনিষ্ঠজন ছিলেন তিনি। মূলত বালু পাথর সমৃদ্ধ জাদুকাটা নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে তা উত্তোলন করে কোটি কোটি টাকার মালিক হয়েছিলেন তিনি। অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়। পর্যালোচনার জন্য প্রয়োজনীয় নথি চাওয়া হয় নন্দনকান্তি ধর এবং তার স্ত্রী ও পরিবারের সদস্যদের। তবে করোনাকালের ধীরগতি কাটিয়ে আবারও গতি ফিরেছে এই অনুসন্ধানে। এ ব্যাপারে কথা বলতে নারাজ দুদক। আমাদের কোনো অনুমতি নেই, আমাদের এই বিষয়ে কোনো কথা বলার সুযোগ নেই। পিআরওর সাথে যোগাযোগ করেন। জানা গেছে বর্তমানে সুনামগঞ্জের কোর্ট ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছেন নন্দনকান্তি ধর। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। এবারে দেশের করোনা পরিস্থিতি। করোনা ভাইরাসে আরও 20 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 1335 জন। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে দেশে কোভিড-19 সংক্রমণের সবশেষ এই পরিস্থিতি জানানো হয়। গত 24 ঘন্টায় শনাক্ত 1335 জনকে নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,01,586-তে। আরও 20 জনের মৃত্যু হয়, মৃতের মোট সংখ্যা পৌঁছেছে 5,838 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 1,523 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত 24 ঘন্টায়। এতে মোট সুস্থ হলেন 3,18,123 জন। নির্দেশনা ও আহ্বান আগেও ছিল, এবার আরোপ হচ্ছে কড়াকড়ি। নো মাস্ক, নো এন্ট্রি, নো সার্ভিস। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের জন্য সরকারের নতুন এই নির্দেশনার প্রভাব তাই পড়তে শুরু করেছে প্রতিষ্ঠানগুলোতে। সব প্রতিষ্ঠানে এখনও নির্দেশনার খবর না গেলেও তা কার্যকরে কড়াকড়ি চান সবাই। সারা বছরই ব্যস্ত মতিঝিলের সোনালী ব্যাংক হেড অফিস। এখানকার লোক সমাগমে হিমশিম খেতে হয় সেবাদানকারীদের। করোনাতে আক্রান্ত হয়েছেন বেশ কজন কর্মকর্তা কর্মচারী। মাস্ক ব্যবহারে অনীহা এর অন্যতম কারণ হতে পারে। পড়তে বলছে, এটা তো পড়তে হবে, না পড়লে তো এটা নিয়মের বাইরে গেল। ছিলাম করলাম, রিসেন্টলি জয়েন করলাম এই মাসে, আর আগে আমি নিজেও আক্রান্ত ছিলাম। এখন থেকে অবশ্য পড়তেই হবে মাস্ক। নো মাস্ক, নো এন্ট্রি, নো সার্ভিস। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের জন্য সরকারের নতুন এই নির্দেশনা। সেবা দাতা ও গ্রহীতা সবাইকে তাই নিয়ম মানাতে চেষ্টা চলছে। এমপ্লয়িরা এমনি মাস্ক পরে অভ্যস্ত হয়ে গেছে। উইদাউট মাস্ক ব্যাংকে প্রবেশ না করে, এবং প্রবেশ করলে আমরা ওই যে প্রশাসনিকভাবে তাদেরকে হিসেবে ব্যবস্থা নেব। মঙ্গলবার সচিবালয় প্রবেশে কড়াকড়ি নেওয়া হয়েছে মাস্ক পরায়, তবে ভেতরে তা মানতে দেখা যায়নি অনেককেই। বেসরকারি ব্যাংকেও বাড়ছে সচেতনতা। নতুন নির্দেশনার কারণে আগের চেয়ে নিয়ম পালনে সুবিধা হবে বলে মনে করছেন কর্তৃপক্ষ। যখনই ব্রাঞ্চে এন্ট্রি হচ্ছে তখন আমরা সিকিউরিটি গার্ডদের ইনস্ট্রাকশনই দেওয়া হয়েছে যে উইদাউট মাস্ক কাউকে অ্যালাউ করা যাবে না, এবং সবাই পোলাইটলি বলতে হবে যে আপনারা মাস্ক পরে দেন আপনারা এন্ট্রি করেন। গ্রাহকরাও চান নিয়ম মানা হোক, হোক কড়াকড়ি। আমাদের সোশ্যাল সেন্সটা ডেভেলপ করতে হবে। যেখানেই যাই যদি দেখি মাস্ক নাই তাকে বলা হয় যে মাস্ক পরো। সব প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা এখনো পৌঁছেনি। গত কয়েক মাসের সেই ঢিলেঢালা ভাব তাই এখনো বহাল। বিশেষ করে শপিং মলে উন্মুখ বিক্রেতা তার ক্রেতাকে মাস্ক পরায় বাধ্য করানোটা বেশ কঠিন। ওভাবে কাস্টমারকে বলা যায় না, যেহেতু আমার ক্রেতা। কাস্টমারদেরকে আমরা ওই জিনিসটা বলবো আর কি। করোনাকালে শুরু থেকেই যারা সচেতন, সরকারের নো মাস্ক, নো এন্ট্রি, নো সার্ভিস নির্দেশনায় তারা ভরসা পাচ্ছেন। আমাদের সাথে ভ্যাকসিন আসতে তো সময় লাগবে, তাই না? আর টাকা কত, গরিবরা কি পারবে? 2,500 টাকা 2,000 টাকার একটা ভ্যাকসিনের দাম। ওদের জন্যই তো আমরা আরো ক্ষতিগ্রস্ত হব। ওদের যদি না বুঝাইতে পারি যে তোমরা এটা করো, মানে সার্ভিস দেওয়া টোটালি বন্ধ করে দিয়ে দেবো মাস্ক থাকা। গত রোববার মন্ত্রিসভার বৈঠকে এসব নির্দেশনা আসে। নিয়ম মানা হচ্ছে কিনা সে ব্যাপারে পরিদর্শনও চলবে প্রতিষ্ঠানগুলোতে। মাস্ক পরা বাধ্যতামূলক গণপরিবহনেও। সামাজিক বা ধর্মীয় যে কোনো আপনার সম্মিলনে অবশ্যই মাস্ক ইউজ করতে হবে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। নিউজ আওয়ারের এ পর্যায়ে নিচ্ছে ব্যাজিস্টের বিরতি, এরপর আরো যা থাকছে। নতুন করে শুরু হচ্ছে ব্লগার ওয়াশিকুর হত্যা মামলার বিচার, এবং ফিরে যেতে আটকে পড়া প্রবাসীদের কূটনৈতিক তৎপরতার দাবি।
হাজী সেলিম পুত্র ইরফানকেও রিমান্ডে চাইছে পুলিশ। রিফাত হত্যা, 11 কিশোর আসামির বিভিন্ন মেয়াদের সাজা। মামলা ও বদলিতে যেন প্রকল্প বাধাগ্রস্ত না হয়, নির্দেশ প্রধানমন্ত্রীর। পিকে হালদারকে ফিরিয়ে আনতে আইনি ব্যবস্থা নেবে দুদক। এবং করোনায় দেশে আরও 20 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1335। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি সন্ধ্যা 6টা নিউজ আওয়ারে। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। অনলাইনে নয়, সরাসরি ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তিচ্ছুদের স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা দিতে হবে। আজ সকাল 10টায় শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় শিক্ষা পরিষদের 252তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান সভাপতিত্ব করেন। তবে পরীক্ষা পদ্ধতি কি হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, সেটি ঠিক করবে নীতি নির্ধারণী কমিটি। অনলাইন অ্যাক্টিভিস্ট ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলার আবার শুরু থেকে বিচার হবে। কয়েকটি আইনি ত্রুটি ও জটিলতার কারণ দেখিয়ে রাষ্ট্রপক্ষ পুনঃবিচারের আবেদন করায় মঙ্গলবার আর রায় হয়নি। আবার সব সাক্ষীর সাক্ষ্য নিয়ে আসামিদের বিরুদ্ধে পুনরায় অভিযোগ গঠন করার আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সালাউদ্দিন হাওলাদার। সেই আবেদন গ্রহণ করে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল ইসলাম নতুন করে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী 4 নভেম্বর দিন ঠিক করে দেন। পুনরায় অভিযোগ গঠনের আবেদনে বলা হয়েছে, মামলার আসামি সাইফুল ইসলাম ঘটনার সময় অন্য একটি নাশকতার মামলায় কারাগারে ছিলেন। তিনি সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন না। কারাগারে থেকে হত্যার একজন ষড়যন্ত্রকারী ও পরামর্শক হিসেবে কাজ করেছিলেন। সাইফুলকে কারাগার থেকে আদালতে এনে 164 ধারায় জবানবন্দি নেওয়া হয়েছিল। নিজ কর্মস্থলে ফেরার সুযোগ সৃষ্টিতে আবারও সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন দেশে আটকে পড়া প্রবাসীরা। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সৌদি আরব, বাহরাইন এবং ব্রুনাই প্রবাসীরা নিজের অসহায় অবস্থার কথা তুলে ধরে দ্রুত কূটনৈতিক তৎপরতা জোরদারের দাবি জানান। সুমন হোসেন গত জানুয়ারিতে বাহরাইন থেকে দেশে আসেন। ভিসার মেয়াদ ছিল জুলাই পর্যন্ত। এর মধ্যে একটি এজেন্সি আবারও তাকে বাহরাইনে পাঠানোর কথা বলে প্রায় 2.5 লাখ টাকা নেয় তার কাছ থেকে, কিন্তু পরে করোনা পজিটিভ দেখিয়ে তার ফ্লাইট বাতিল করা হয়। ট্রাভেলস হোক, মেডিকেল কর্তৃপক্ষই হোক, যে কোনো এক জায়গায় আমার সাথে প্রতারণা করা হয়েছে। আমার 2-2.5 লক্ষ টাকার মতন খরচ করাইছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে প্রবাসীরা তাদের মানবতর জীবনের কথা তুলে ধরে বলেন, কারো ভিসার মেয়াদ শেষ, আবার অনেকের সবকিছু ঠিক থাকলেও সরকারি তৎপরতার অভাবে বিদেশ যেতে পারছেন না। যেমন ইন্ডিয়া, তাদের কূটনীতিক তৎপরতা বলেন, তাদের ভিসা ওপেন, তারা চলে গেছে। গত 2 মাস আগে আমরা একটা মানববন্ধন করছি, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী মন্ত্রণালয়, আমরা স্মারকলিপি দিছি, কিন্তু আমাদের সাথে এখন পর্যন্ত যোগাযোগ করা হয় নাই। মানববন্ধনে জানানো হয়, পাসপোর্ট, ভিসা সহ প্রয়োজনীয় সবকিছু ঠিক থাকলেও প্রায় 25,000 সৌদি প্রবাসী এখনো সে দেশে যেতে পারেননি। লক্ষ লক্ষ টাকা ঋণগ্রস্ত হয়েছে, এনজিও থেকে লোন নিছি, আমরা লোন পরিশোধ করতে পারতেছি না। মানুষের কাছ থেকে হাওলাত নিছি, সে ঋণ পরিশোধ করতে পারতেছি না। করোনার জন্য আমাদের জীবনটা তছনছ হয়ে গেল গা। এখন আমরা কিভাবে চলবো, কিভাবে খাবো, কিভাবে ছেলে মেয়েদেরকে দিয়ে চলবে। মনিরুল ইসলাম মিন্টু, ATN নিউজ, ঢাকা। ঝিনাইদহের কোটচাঁদপুরে তেলবাহী ট্রেনের ট্যাঙ্কার লাইনচ্যুত হয় প্রায় 10 ঘন্টা বন্ধ থাকার পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আবারও স্বাভাবিক হয়েছে। সাময়িক বরখাস্ত করা হয়েছে তেলবাহী ট্রেনের চালককে। সাবদারপুর স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, সকাল 8টার দিকে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দুপুর 12টার কিছু আগে লাইনচ্যুত তেল ট্যাঙ্কারগুলো সরানো হলে ট্রেন চলাচল আবারও শুরু হয়। এ ঘটনায় তেলবাহী ট্রেনের চালক আনিসুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্ঘটনার তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে। মঙ্গলবার রাত 1:45টার দিকে খুলনা থেকে পার্বতীপুরগামী একটি তেলবাহী ট্রেন এবং দর্শনা থেকে যশোরগামী পাথর বোঝাই একটি ট্রেন সিগন্যাল অমান্য করে একই লাইনে ঢুকে পড়ে। মুখোমুখি সংঘর্ষ হলে তেলবাহী ট্রেনের ইঞ্জিন সহ 3টি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
বিশ্বের বিকল্প দেশগুলো থেকে এখন প্রতিদিন চট্টগ্রাম বন্দর দিয়ে পেঁয়াজ আসছে। সরবরাহ বাড়তে থাকায় বাজারেও পেঁয়াজের দাম কমছে। চট্টগ্রাম বন্দর ও পাইকারি বাজার খাতুনগঞ্জের ব্যবসায়ীরা জানান, আমদানি বাড়ার ফলে 2 সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কেজি প্রতি 15 থেকে 25 টাকা কমেছে। খাতুনগঞ্জের আড়তে এখন 40 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আমদানি করা পেঁয়াজ, আর খুচরায় দাম কমেছে কেজি প্রতি 10 থেকে 15 টাকা। মিয়ানমারে পেঁয়াজের খুচরা মূল্য 70 টাকা কেজি। অন্যান্য দেশের পেঁয়াজ 60 টাকা দরে বিক্রি হচ্ছে। চট্টগ্রাম বন্দর থেকে খালাস পাওয়া পেঁয়াজ সরাসরি চলে যাচ্ছে চট্টগ্রামের খাতুনগঞ্জ ও ঢাকার মৌলভীবাজারে। এই দুই জায়গা থেকেই মূলত সারা দেশে পেঁয়াজ সরবরাহ হয়ে থাকে। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। নওগাঁর এক প্রত্যন্ত গ্রামে গড়ে তোলা হয়েছে কৃষি জাদুঘর ও পাঠাগার। ব্যক্তিগত উদ্যোগে ব্যতিক্রমী এই কাজটি করেছেন মান্দা উপজেলার জাহাঙ্গীর শাহ। তার জাদুঘরটি সহায়ক হয়ে উঠেছে দেশ বিদেশের গবেষকদের কাছে। কৃষির উন্নয়নেও সহায়তা করছে এটি। কৃষি জাদুঘর ঘুরে এসে আরো জানাচ্ছেন আমাদের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব, ছবি তুলেছেন রুবেল ইসলাম। কাঠের তৈরি ধান মাপার আড়িটি আনা হয়েছে কক্সবাজার থেকে। ফেনী থেকে এসেছে গোলপাতার মাথাল জুমলা, মৌচাক কাটাদা। এভাবেই সাঁওতালদের বেড়া, গান্ডু সহ দেশের প্রায় 64 জেলার প্রাচীন কৃষি উপকরণ একসঙ্গে দেখা যাবে জাহাঙ্গীর শাহের কৃষি জাদুঘরে। দু সালে নওগাঁর মান্দা উপজেলার কালীগ্রামে পৈতৃক বাড়িতে জাদুঘর ও পাঠাগার গড়ে তোলেন জাহাঙ্গীর আলম শাহ। রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষক তিলে তিলে জোগাড় করেছেন দড়ি পাকানো ট্যাকরাশ, গরুর জোয়াল, বকধরার ফাঁদ, জমির মাটির কাজের হাতুড়ি, নাংলা, ঘানি ভাঙ্গা জ্যাট, আটা, তেল ও ডাল পেশা জাতা, তেল মাপার ওরং সহ বিলুপ্ত প্রায় কৃষি উপকরণ। কৃষক পরিবারে আমার জন্ম, এই জন্য কৃষিটা আমার ছোটবেলা থেকে আমার ভালো লাগা একটা বিষয়। এই ভালো লাগা থেকেই এই পরবর্তীতে কৃষি লাইব্রেরি করা। এই জিনিসগুলো সংগ্রহ করতে করতে কখন মনের অজান্তেই আমার কৃষি লাইব্রেরিটি, এই মিউজিয়ামটি তৈরি হয়ে গেছে। জাদুঘরের পাশাপাশি তিনি গড়ে তুলেছেন পাঠাগার। এতে কৃষি বিষয়ক 6000 বই পুস্তক রয়েছে। জাহাঙ্গীর শাহ বাড়িতে রোপণ করেছেন দুর্লভ ঔষধি ও ফলদ গাছ। কৃষি পঞ্জিকাও করেছেন তিনি। কৃষকরা এখানে বইপত্র পড়েন, প্রশিক্ষণও পান। কৃষকের জিনিসগুলো না আমাকে সংগ্রহ করতে হয় নিজেকেই। অন্যের সহযোগিতা সেটা পার্সেন্টেজ কম, তবে সহযোগিতা সবার আছে। এই জাদুঘর ও পাঠাগারে আসেন দেশ বিদেশের গবেষকরা, আসেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কৃষক সহ নানা শ্রেণী পেশার মানুষ। আমার দেখা মতে এটা বাংলাদেশ প্রথম কৃষি লাইব্রেরি। অসাধারণ একটা সংগ্রহ। প্রত্যেক জাতির কিন্তু ইতিহাস জানা দরকার। ইতিহাস জানলে কিন্তু তারপরে আমাদের কি ছিল, আমাদের কি উন্নয়ন করলাম, আরও কি করতে পারি, সেই অনুপ্রেরণাটা জানতে পাবে। গুণীয় ব্যক্তিত্ব কৃষিক্ষেত্রে অবদানের জন্য বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক সহ অসংখ্য পদক পেয়েছেন। আম খেলে ঘুম হয়, জাম খেলে রক্ত, আখ খেলে হয় জানি দাঁত বড় শক্ত। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী। 6টা নিউজ আর এই পর্যায়ে আবারও সময় হলো বাজিস্টিল বিরতি নেওয়ার, এরপর আরো যা থাকছে। নেপালের বিপক্ষে 2টো প্রীতি ম্যাচে জিততে চায় বাংলাদেশ। দর্শক, বিরতির পর আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি সন্ধ্যা 6টার নিউজ আওয়ারে। রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকার একটি ভাঙাড়ি দোকানের পরিত্যক্ত বোতল থেকে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন মালিক সহ 7 জন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। সেখানকার দগ্ধদের অবস্থা জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাব্বির, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? আমরা ইতিমধ্যে আমাদের দর্শকদের জানিয়েছে যে 7 জন অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের কি অবস্থা আসলে এখন? ভাঙারি বিক্রেতার যে দোকানগুলো রয়েছে
ধন্যবাদ জাকিয়া। মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় আজকে একটি ভাঙাড়ির দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কারণ আপনারা জানেন যে ভাঙাড়ির যে দোকানগুলো রয়েছে, এই ভাঙাড়ির দোকানগুলোতে দেখা যায় যে বিভিন্ন জায়গা থেকে তারা বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী সংগ্রহ করে থাকে। এর মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে দাহ্য বিভিন্ন ধরনের পদার্থ, অর্থাৎ দেখা যায় যে পারফিউম অথবা বর্তমানে স্যানিটাইজার এই করোনাকালীন সময়ে অনেক প্রচুর সংখ্যক ইউজ হয়েছে, এ ধরনের স্যানিটাইজারও রয়েছে। এ ধরনের জিনিসপত্র তারা সংগ্রহ করে ওই ভাঙাড়ির দোকানে নানাভাবে ডাস্টবিনে ফেলে দেয় বা বিক্রি করে দেয়। তো এই ভাঙাড়ির দোকানের শঙ্কামুক্ত তারা চিকিৎসা নিয়ে এখান থেকে চলে যাবেন, কিন্তু বাকি যে 5 জন রয়েছে সেই 5 জনের অবস্থা কিন্তু এখনো আশঙ্কাজনক। প্রায় প্রত্যেকেরই আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অনেকেরই শরীরের অনেক অংশ পুড়ে গেছে। আসলে যেহেতু চিকিৎসকরা এই মুহূর্তে তাদেরকে চিকিৎসা দিচ্ছেন, এই কারণে আমরা চিকিৎসকদেরকে বিরক্ত না করে আসলে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে 5 জন রয়েছেন তাদের মধ্যে 3 জনের অবস্থা একটু বেশি শঙ্কাজনক এবং বাকি যে 2 জন রয়েছেন তারা কিছুটা শঙ্কামুক্ত। তো এখনো পর্যন্ত তারা চিকিৎসা নিচ্ছেন এবং এই চিকিৎসা তাদেরকে হয়তোবা সাব্বির, অসংখ্য ধন্যবাদ আপনি সেখানে থাকুন। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আপনার সঙ্গে আবারও যুক্ত হব। দর্শক, রাজধানী মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় একটি ভাঙাড়ি দোকানের পরিত্যক্ত বোতল থেকে বিস্ফোরণে 7 জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। আমাদের সহকর্মী সাব্বির আহমেদ ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন। পরবর্তীতে নিশ্চয়ই আমরা এই সম্পর্কে আরও খবর আপনাদের জানাতে পারবো। এবারে জানাবো আন্তর্জাতিক প্রসঙ্গ। সংকটাপন্ন প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। কলকাতার বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ষিয়ান এই অভিনেতার রক্তে ইউরিয়ার পরিমাণ বেড়ে গেছে, কিডনির অবস্থা অবনতির দিকে। চিকিৎসকরা জানিয়েছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সেকেন্ডারি নিউমোনিয়া সংক্রমণ হয়েছে। রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ায় তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে। তার শরীরে সোডিয়াম পটাশিয়ামের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে গেছে। তবে বর্ষিয়ান এই অভিনেতার শারীরিক জটিলতা ও কোমরবিডিটি চিকিৎসার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। করোনা আক্রান্ত হওয়ার পর থেকে গত 2 সপ্তাহ ধরে চিকিৎসাধীন সৌমিত্র চট্টোপাধ্যায়। গত সপ্তাহে তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। চিকিৎসাতেও সাড়া দিতে থাকেন তিনি, কিন্তু তার শারীরিক অবস্থা আবার সংকটজনক হয়ে পড়েছে। সমস্যা বাড়িয়েছে মস্তিষ্কের সংক্রমণ এবং স্নায়বিক অবস্থা। চেতনার মাত্রা ক্রমশ কমছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। খেলার খবর। টিম হিসেবে নেপাল শক্তিশালী হলেও ফেভারিট হিসেবেই মাঠে নামবে বাংলাদেশ, এমনই আশার কথা জানালেন ক্যাম্পে ডাক পাওয়া মিডফিল্ডার সোহেল রানা। করোনা ভাইরাসের কারণে গত মার্চ থেকে আর মাঠে নামা হয়নি বাংলাদেশের। মাঝে 2022 বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য ক্যাম্প শুরু করলেও করোনার পরিস্থিতির কারণে ম্যাচগুলো স্থগিত করে ফিফা। দীর্ঘদিন পর 13 ও 17 নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে 2টি ফিফা প্রীতি ফুটবল ম্যাচ খেলবে তারা। প্রীতি ম্যাচের জন্য 24 অক্টোবর থেকে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। তবে এখনও ঢাকায় আসেননি জাতীয় দলের কোচ জেমিটে। বুধবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার। অবশ্য কোচ ছাড়াই খেলোয়াড়রা অনুশীলন করে যাচ্ছেন। আপাতত ফিটনেস নিয়ে কাজ করছেন তারা। যেহেতু আমরা লম্বা সময় খেলার বাইরে ছিলাম, সো ফার্স্ট উইকটা আমাদের ফিটনেসের উপরে বেশিরভাগ
আমাদের ট্রেনিং করাচ্ছে, ওই সাথে বলেও ট্রেনিং করাইতেছে। নেপাল আর বাংলাদেশের তো পার্থক্য যদি আপনি কম্পেয়ার করেন, অবশ্যই আমাদের টিম ভালো, যেহেতু আমরা ম্যাচের দিনে দেখা যায় আমাদের কিছু সিলি মিস্টেকের জন্য আমরা ম্যাচে হেরে যাই। বাট আপনি অ্যাজ ইউজুয়াল কোয়ালিটি হিসাব করলে আমাদের টিম অবশ্যই ভালো। বাট আশা করি সামনে 2টা ম্যাচে এই জিনিসটা আমরা বিগত দিনে যে ভুলগুলো আমরা করেছিলাম, এই সামনের ম্যাচগুলো আমরা আশা করব ওই ভুলগুলো সংশোধন করে আমরা এই 2টা ম্যাচ অবশ্যই জিততে চাই। ওই লক্ষ্যে আমরা প্র্যাকটিস করতেছি। আইপিএলে আজ দিনের একমাত্র ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে ম্যাচটি। 11 ম্যাচে 7 জয়ে 14 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। সমান পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে শীর্ষ স্থানে মুম্বাই ইন্ডিয়ান্স। শুরুর দিকে ভালো ফর্মে থাকলেও সবশেষ টানা 2 ম্যাচ হেরে খানিকটা ব্যাকফুটে এখন দিল্লি। আবারও জয়ের ধারায় ফেরার মিশন শ্রেয়াস আয়ারের দলের। অন্যদিকে 11 ম্যাচে 4 জয়ে 8 পয়েন্ট নিয়ে 7ম স্থানে রয়েছে হায়দ্রাবাদ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই ডেভিড ওয়ার্নারের দলের। তবে সাম্প্রতিক পারফরম্যান্স কিছুটা হলেও ভাবাচ্ছে দলকে। শেষ করব নিউজ আওয়ার, তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হাজী সেলিম পুত্র ইরফানকেও রিমান্ডে চাইছে পুলিশ। রিফাত হত্যা 11 কিশোর আসামির বিভিন্ন মেয়াদে সাজা। মামলা ও বদলিতে যেন প্রকল্প বাধাগ্রস্ত না হয়, নির্দেশ প্রধানমন্ত্রীর। পিকে হালদারকে ফিরিয়ে আনতে আইনি ব্যবস্থা নেবে দুদক। করোনায় দেশে আরও 20 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1335। নতুন করে শুরু হচ্ছে ব্লগার ওয়াশিকুর হত্যা মামলার বিচার। ফিরে যেতে আটকে পড়া প্রবাসীদের কূটনৈতিক তৎপরতার দাবি। এবং নেপালের বিপক্ষে 2টো প্রীতি ম্যাচে জিততে চায় বাংলাদেশ। এ ছিল নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস AN, পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।